বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সরকারি স্কুলের সম্মানিত শিক্ষক ও আমার সহকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে জীবন সায়ান্নে চাকরির শেষ প্রান্তে একটা অনুভূতি আসছে। সেটা হলো এই যে আমরা যারা 91-এ চাকরিতে যোগদান করেছি, সেই সময় আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ডিডি অফিস ছিল মালিবাগ ফরিদপুর স্কোয়ারে। আফরোজা বেগম কলেজের শিক্ষক ছিলেন ডিডি, এবং বি চৌধুরী ছিলেন শিক্ষামন্ত্রী। তার কিছুদিন আগেই আপনার চিটাগাং একটা জলোচ্ছ্বাস হয়, যার কারণে 91-এ দুইটা সার্কুলার হয়। দ্বিতীয় সার্কুলারে আমি আবেদন জমা দিয়েছিলাম, এবং আপনাদের নিশ্চয়ই জানা আছে তখন চাকরিতে প্রবেশের বয়স ছিল 27, এবং আমরা যারা 91-এ চাকরিতে প্রবেশ করি, নিশ্চয়ই আপনাদের মনে আছে যে আমাদের কোনো লিখিত পরীক্ষা হয়েছিল না, শুধু ভাইবা হয়েছিল। ভাইবা এবং আমাদের রেজাল্ট পয়েন্ট, সার্টিফিকেটের পয়েন্ট, এই দুইটার ভিত্তিতেই আমাদের চাকরি হয়েছে। তো আমার স্পষ্টতই মনে আছে যে তখন কোনো গেজেট ছিল না, আলাদা আলাদা পাতলা একটা কাগজের নিয়োগপত্র দেওয়া হয়েছিল। এবং 91-এই এই যে সর্বপ্রথম ডাবল শিফট ক্রিয়েট হয় 64টা জেলায়। ডাবল শিফট ক্রিয়েট হওয়ায় এই যে নতুন শিক্ষকগুলো নেওয়ার সুযোগ হয়, পদ সৃষ্টি হয়। এবং এই পরপরই যেটাকে আমরা নৈর্ব্যক্তিক অভিক্ষা বলি, এই অবজেক্টিভ সিস্টেম চালু হয়। 50টা ছিল তখন। উত্তরগুলো খোপ কাটা, প্রতি 4টা উত্তরে ভুল উত্তরে 1 নম্বর কাটা দিত। এই সিস্টেমগুলো নিশ্চয়ই আপনাদের মনে আছে। তো আমি এখন বলতে চাই যে সেই সময় 2টা 3টা 4টা ফার্স্ট ক্লাস পাওয়া অনেক ভাই বোনেরা চাকরিতে যোগদান করেছিলেন। এর ভিতরে যাদের ভাগ্য সুপ্রসন্ন হয়েছে তারা বিশেষ করে চলে গেছে, এই 770 জনের মধ্যে বিশেষ করে চলে গেছে। যারা বিশেষ করে চলে গেছে আমার জানা মতে, তারা কেউ অতিরিক্ত সচিব, এডিশনাল সেক্রেটারি হয়ে রিটায়ারমেন্টে চলে গেছে। এবং যারা কলেজে গেছেন, এখনও কলেজে যারা গেছেন তাদের আমার চোখের সামনেই তারা প্রফেসর অথবা প্রফেসর, কেউ প্রিন্সিপালের দায়িত্ব নিয়েছে, কেউ প্রফেসর অবস্থায় রিটায়ারমেন্টে গিয়েছেন। পরে যারা আমরা স্কুলে ছিলাম, এই স্কুলের যারা ছিলাম, এদের মধ্যে আবার 98-তে কিছু প্রধান শিক্ষক হয়েছেন ডাইরেক্ট। তার আগেও 4 জন হয়েছে, তখন আমাদের বিএড ছিল না, তখন আমার বিএড ছিল না। আর 98-তে 20 জন, সম্ভবত 20 জন প্রধান শিক্ষক হয়েছে ডাইরেক্ট। তো এই 20 জন প্রধান শিক্ষক তারা এই 98 থেকে চাকরির শেষ পর্যন্ত প্রধান শিক্ষক হিসাবেই দায়িত্ব পালন করেছেন। মূল পদ প্রধান শিক্ষকই হয়েছিল। কখনো তারা ডিডির দায়িত্ব পালন করেছে, কখনো ভবনের ডিডি, কখনো আঞ্চলিক ডিডি, কখনো অধিদপ্তরের এডি হিসাবে দায়িত্ব পালন করেছেন। এবং এদের মধ্যে অনেকেই অত্যন্ত দাপটের সাথে চাকরি করেছেন। আর সবচেয়ে বড় কথা হলো এরপরে আমরা যারা ছিলাম, আমাদের যে প্রমোশন, এই প্রমোশনের ক্ষেত্রে
এটা অন্য কেউ উপলব্ধি করতে না পারলেও আমি সরাসরি উপলব্ধি করতে পারি। এরা যারা ভবনে ছিলেন, ডিডি ছিলেন, এরা আমাদের প্রমোশনের ব্যাপারে ষড়যন্ত্র করেছে। আমাদের যাতে প্রমোশন না হয় সেই চেষ্টা তারা করেছে, এইটা স্বতঃসিদ্ধ কথা। এইটা 91-এর শিক্ষক যারা প্রমোশন ছাড়া বিদায় নিয়েছেন তারা নিশ্চয়ই এটা অনুভব করবেন। তবে কথা অত্যন্ত দুর্বল সত্য কথাও অনেক সময় আমরা বলতে সাহস পাইনি। মাহবুর রহমান সাহেব যখন ডিজি ছিলেন তখন আমি ওনার সাথে যোগাযোগ করি। তো উনি মূলত মাগুরা বা ঝিনাইদহের লোক, ফরিদপুর রাজনৈতিক কলেজের প্রিন্সিপাল ছিলেন, যার কারণে ওনার সাথে আমার একটা ঘনিষ্ঠতা ছিল। উনি অত্যন্ত লোক ভালো। এবং আরও একটা বিষয় ঘনিষ্ঠতা ছিল, সেটা হলো এই কোচিং বাণিজ্য বলতে একটা বিষয় আছে, এটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল এবং এটার একটা কোচিং বাণিজ্য যাতে না হয় এটা তদারকি বা মনিটরিং কমিটি করা হয়েছিল। সেই ফরিদপুরের মনিটরিং কমিটির সভাপতি ছিলেন উনি। আর যে সমস্ত শিক্ষকরা টিউশনি করে না তাদের মধ্য থেকে 2-1জনকে সদস্য করা হয়েছিল, যেটা আমি ছিলাম। তো সেই সুবাদে ওনার সাথে আমার একটা ভালো ঘনিষ্ঠতা। এই ঘনিষ্ঠতা এরপরে উনি বোর্ডের চেয়ারম্যান হন। তখন আমি উত্তরখানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করি। আমি প্রধান শিক্ষক নই। তো ওইটা যেহেতু নতুন স্কুল, ওইটার বিভিন্ন কার্যক্রম এখন ভুলে গেছি। ওখানে সেন্টার, তারপরে পাঠদানের অনুমতি, এই জাতীয় কাজের জন্য আমি ওনার কাছে যাই, ওখানে সেন্টার খোলার জন্য যাই। তো যার কারণে আমি ওনার পরিচিত লোক হওয়ায় কাজ সহজ হয়। উত্তরখানে আমরা অনায়াসেই অল্পতেই আমরা ওখানে সেন্টার পাই। তখন কন্ট্রোলার ছিলেন স্বপন স্যার, কন্ট্রোলার ছিলেন। তো এরপরে উনি ডিজি হয়ে আসেন। ডিজি হয়ে আসলে তখন আমাদের চাকরির 24-25 বছর হয়ে যায়। তা আমাদের 91 ব্যাচের বাকি এদের কোনো প্রমোশন হয় না। পরবর্তীতে তার সাথে আমি যোগাযোগ করি এবং বিষয়টা জানাই, এবং তিনি বলেন যে এত বছর যাবৎ প্রমোশন হয় না, এই বিষয়টা তো আমার নলেজে কেউ দেয়নি। আমি বললাম, স্যার আপনি একজন ডিজি, একজন সহকারী শিক্ষকের পক্ষে আপনার রুমে ঢোকারই সৎসাহস পায় না, তারপরে এইভাবে আপনার নিকট কিভাবে বলবে? যেহেতু আপনার সাথে আমার একটা ঘনিষ্ঠতা, সেই সুবাদে আমি আপনার পাশে বসে আপনাকে আমি বিষয়টা জানালাম। সাথে সাথে উনি ভবনে তখন যারা দায়িত্বে, তখন যারা এডি ছিলেন এবং ভবনের ডিডি ছিলেন, এরকম 2-3জনকে উনি ডাকলেন, যারা আমাদেরই খুবই ঘনিষ্ঠ এদেরকে ডাকলেন। তো এরা আমাকে ওনার পাশে দেখে একটু চমকে গেলেন। তখন তাদেরকে এই আমাদের প্রমোশনের বিষয়টাকে একটু তড়িৎ গতিতে আনার কথা বললেন। বলে রাখা ভালো যে এর আগে যে আমাদের যে প্রমোশনের ব্যাপারে একটা শর্টিং করার দায়িত্ব দেওয়া হয়েছিল তখনকার ভবনের ডিডিকে, এবং উনি আবার দায়িত্ব দিলেন আমাদের একজন সহকারী শিক্ষক, যিনি সমিতির একসময় নেতা ছিলেন, এমরাত হোসেনকে। তো সেই সময় তো আর এই দায়িত্বটা পিএসসির আন্ডারে ছিল না। তা তখন একটা লিস্ট করলো, সেই গ্রেডিং লিস্ট করলো, সেটা হলো জন্ম তারিখের ভিত্তিতে, ডেট অফ বার্থের ভিত্তিতে সিনিয়রিটি একটা লিস্ট করলো, ডেট অফ বার্থের ভিত্তিতে। এইটা পরবর্তীতে এইটা নিয়ে কথাবার্তা হলো, আমরা অভিযোগ করলাম, এবং আমি নিজে সরাসরি একটা মিটিংয়ে বললাম যে চাকরির ক্ষেত্রে পৃথিবীতে কে আগে আসছে ওটা তো আমার দেখার বিষয় না। চাকরির ক্ষেত্রে
সারা পৃথিবীতে কোথাও নাই যে পৃথিবীতে কে আগে আসছে। চাকরির ক্ষেত্রে দেখতে হবে আমার চাকরিতে কে আগে আসছে। এখন একটা লোকের মেধা ভালো, সে এক চান্সেই তার চাকরিটা হয়ে গেছে। আর একটা লোক একবার দুইবার তিনবার চেষ্টা করে তার বয়স বেশি, সে এসএসসি পাস আগে করছে, সে দুই তিনবার ট্রাই করে চাকরি হয়েছে। তাহলে নিশ্চয়ই দুই তিনবার ট্রাই করার পরে যার চাকরি হয়েছে সে নিশ্চয়ই দুর্বল মেধা। আর ডাইরেক্ট যার চাকরি হয়ে গেছে একবারেই, সে মেধাবী, তাকে বাদ দিয়া ওই দুর্বল মেধার সিরিয়ালটা আগে হবে। যাই হোক, এরকম কথাবার্তার পরে আমাকে একজন বলল যে আপনি কেন ওকালতি করলেন না। যাই হোক, শেষ পর্যন্ত ওইটা বাতিল হয়ে গেল, ওই শটিংটা বাতিল হয়ে গেল। এরপরে একটা কথা ছিল যে 5 বছরের ভিতরে বিএড কে করেছে কে করে নাই। যারা 5 বছরের মধ্যে বিএড করেছে তারা সিনিয়রিটি সিরিয়ালে আসবে, আর চাকরির আগে যারা বিএড করেছে সেই হিসাব তো আসবে না। চাকরির আগে যারা বিএড করেছে সে তো ওই সুবাদে চাকরিটাই হয়েছে, এরকম কথাও আমি বলেছি। চাকরিতে যোগদানের পরে 5 বছরের মধ্যে কে বিএড করেছে এবং কে আগে করেছে। তো এই কথার পরে পরবর্তীতে এই আমাদের এই সহকারী প্রধান হিসাবে যে প্রমোশন হবে, এই পদটা বিসিএস ক্যাডার জেনারেল এডুকেশন করা হলো, যার ফলে এটা দায়িত্ব নিল পিএসসি। পিএসসি দায়িত্ব নেওয়ার পরে যে শটিংটা হলো, গ্রেডিং লিস্টটা হলো, সেই গ্রেডিং লিস্টে তারা সঠিকভাবে অ্যাকর্ডিং টু জয়েনিং ডেট এবং 5 বছরের মধ্যে বিএডকে আগে করেছে, এইভাবে একটা তালিকা তৈরি করা হলো, গ্রেডিং লিস্ট করা হলো। করার পরে এইখানে একটা রিটও হইলো, রিট চলা অবস্থায় চলতি দায়িত্বে 16 সালে প্রমোশন হয়ে গেল। এভাবে চলছে। এটার আমি আর বিস্তারিত বলতে চাচ্ছি না। সবচেয়ে বড় কথা হলো যে 16 সালে যে প্রমোশনটা হলো, এই 16 সালে চলতি দায়িত্বে প্রমোশন থেকে আপনার ফুল প্লেসে আসতে আসতে সময় লেগেছে প্রায় 2.5 বছর 3 বছর। এর মধ্যে অনেকেই ঝরে পড়েছে, প্রমোশন ছাড়াই চলে গেছে। এই চলতি দায়িত্বে ফুল প্লেসে আসার পরে সহকারী প্রধান ফুল প্লেসে আসার পরে 21 সাল থেকে শুরু হয়েছে আবার ঝরে পড়ার। 21 সাল থেকে অনেকেই ঝরে পড়ছে চলতি দায়িত্বে। কেউ চলতি দায়িত্ব সহকারী প্রধান, কেউ ফুল প্লেসে সহকারী প্রধান, এভাবে অনেকেই ঝরে পড়েছে। তো শেষ পর্যন্ত 1991 সালের 104 জন শিক্ষক ছিল। এই 104 জন শিক্ষকের ভিতরে আস্তে আস্তে ফুল প্লেসে হেডমাস্টার খুব কম সংখ্যকই এসেছে। আমি যতটুকু মনে রেখেছি 20-22 জন 91 সালের। এরপরে আজকে সেই 23 সালে এসে অধিকাংশই ঝরে পড়েছে। 23 সালে এসে ঝরে পড়েছে। তারপরে ফুল প্লেসে যে কজন ছিল, এখন এরপরে আবার 92 ব্যাচেরও চলতি দায়িত্বে সহকারী প্রধান হয়েছে। 92 ব্যাচে যারা চলতি দায়িত্বে সহকারী প্রধান হয়েছে তারা এখনও ফুল প্লেসে আসতে পারে নাই, তার আগেই ঝরে পড়তেই আছে। তা ইদানিং আমি লক্ষ্য করেছি, আমি বিভিন্ন স্কুলের নাম বলবো না, আমার স্কুলে একজন যোগদান করেছিল অল্প দিনের মধ্যেই চলতি দায়িত্ব অবস্থায় ঝরে পড়ছে। তা এখন প্রতিদিনই দেখি সেই উত্তর খান নানান জায়গায় বিভিন্ন জায়গায় যে চলতি দায়িত্বে সহকারী শিক্ষক তারাও এলপিআরে চলে যাচ্ছে। পাশাপাশি আমাদের মতো ফুল প্লেসে যারা প্রধান শিক্ষক হয়েছেন তারাও কেউ ঝরে পড়ছে। এখন 91 ব্যাচের ফুল প্লেসের প্রধান শিক্ষক সংখ্যা খুব কমই আছেন। তবে এর মাঝে আবার চলতি দায়িত্বে সহকারী প্রধান 94 ব্যাচেরও কিছু হয়েছে। 94 ব্যাচেরও চলতি দায়িত্বে সহকারী প্রধান হয়েছে। অথচ 92 ব্যাচে যারা সহকারী প্রধান হয়েছে তাদেরকে ফুল প্লেসে আনার আগেই 94 ব্যাচের কিছু প্রমোশন দিয়েছে। তো 94 ব্যাচেরও আমার স্কুলে একজনকে দেওয়া হয়েছিল ময়মনসিংহের। সে একাধিকবার যোগাযোগ করার পরেও সে যোগদান করে নাই। সম্ভবত সে আসল বুঝটা বুঝেছে যে তার চাকরি হয়তো বেশি দিন নেই,
এই অল্প কয়েকদিন চলতি দায়িত্বে প্রমোশনটা নিয়ে তার কোনো আর্থিক বেনিফিটেড সে হবে না। তো বিষয়টা আপনাদেরকে তুলে ধরলাম। তো আল্লাহ পাকের রহমতে আপনাদের দোয়ায় আমি এই পর্যন্ত আছি। বাকি হয়তো আর যে কটা দিন আছে তা ফুল প্যালেসের প্রধান শিক্ষক হিসাবে আমি মূলত 15 সাল থেকেই প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছি। তখন তো আমি 15 সালেও আমি ওই যে গ্রেডিং লিস্টে তখনও আমি ডেজিগনেটেড না। তো দায়িত্ব পালন করে আসছি, সেই হিসাবে প্রায় 1 যুগ হয়ে গেল। তো আল্লাহ পাকের রহমতে একটা কথা বলবো, সেটা হলো এই যে আমরা অনেকেই বাড়তি কথা বলে বাহ বাহ নেওয়ার চেষ্টা করি, আমি ওটা করেছি, আমি ওটা করেছি। আমি একটা কথা বললেই সব শুনে। আসলে এটা বাহবা নেওয়ার কথা, কিন্তু বর্তমানে সহকারী শিক্ষকরা গেজেটেড বা প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণী হওয়ার কারণে এবং বেতনটা সেলফ ড্রয়িংয়ের কারণে প্রধান শিক্ষকের প্রতি তাদের একটু ভক্তি শ্রদ্ধাটা অনেকটাই হ্রাস পেয়ে গেছে। এটা বোঝার পরে সরকার একটা ডিডিও অপশন রেখেছে। এই ডিডিও অপশন দিয়ে একটু চাপিয়ে রাখা যায়। তাছাড়া আরও এটা না থাকলে আরও সমস্যা হতো। আর যে শিক্ষকদের প্রতি যে একটা ভক্তি শ্রদ্ধা, সেই যুগটা তো পার হয়ে গেছে। ভক্তি শ্রদ্ধা অনেকটা নেই। অনেকেই গল্প করবেন যে আমি এই সম্মান পেয়েছি, এই সম্মান পেয়েছি। এটা শুধু নিজে নিজে ও তৃপ্তির জন্য বলে। আসলে বাস্তবে এই প্রধান শিক্ষকতার দায়িত্বটা ঝুঁকিমুক্ত তা নয়, ঝুঁকিপূর্ণ। পরীক্ষায় ফেল করলে পরিস্থিতিটা ঘুরেই ফেলায়, ফর্ম ফিল আপের জন্য নানানভাবে চাপ সৃষ্টি করে। এখনও আমার কিছু স্টুডেন্ট আছে, তারা ব্যান্ডিজ করে তারপরে মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করে প্রমোশন নেওয়ার চেষ্টা করে। 6-7টা সাবজেক্টে ফেল করছে, এখন তার মনে পড়ছে হাতে ব্যান্ডেজ করে। এটা আমি বলেছি যদি কেউ অসুস্থ হয় পরীক্ষা চলাকালীন মেডিকেল দিবে, দেয় নেই। তখন তো অসুস্থ ছিল না, মনে করেছে পাস করে দেবো। এইভাবে চলছে। তারপরে কোনো মেয়ে যদি টেস্টে অ্যালাউ দেওয়া হয়, অনেক ক্ষেত্রে পরে দেখা যায় যে সুইসাইড করে বিভিন্ন কারণে। শেষ পর্যন্ত সাংবাদিকরা সুন্দরভাবে সংবাদ পরিবেশন করে প্রাইভেট না পড়ার কারণে ফেল করাইছে এবং অকথ্য ভাষায় মানসিক নির্যাতন করছে। নির্যাতন গ্লানি সহ্য করতে না পেরে আত্মঘাতীর পথ বেছে নিয়েছে। এরকম একটা নাটক বা ডায়লগ তৈরি করে, কেউ কিছু বলে না। বিভিন্নভাবে শিক্ষকরা হয়রানি হচ্ছে। এখন কয়েক বছর যাবৎ লটারিতে ভর্তি চলছে। লটারির মাধ্যমে ভালো মেধাবী ছাত্র পাওয়া যায় না। একসময় যখন পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হতো তখনও বিভিন্ন দলীয় চাপ থাকতো, হেডমাস্টারের রাত্রে ঘুম হতো না। তো এখনও যে চাপ নেই তা না, এখনও যারা লটারিতে দরখাস্ত করে নাই এমন ভালো ভালো শিক্ষিত লোকজনও এসে বলে যে স্যার ভর্তি করার কোনো ব্যবস্থা নেই। সেদিন এক ব্যাংক কর্মকর্তা, কত সুন্দর পোশাক আশাক, গেট আপ, শিক্ষিত লোক, বোঝার চেষ্টা করে না যে সিস্টেমটা এখন এমন হয়ে গেছে, সে ভর্তির আর কোনো ব্যবস্থা আছে কি না, সে দরখাস্ত করবে কি না, উপরস্থ কাউকে দিয়ে পারমিশন আনবে কি না। আমি বললাম যে শোনেন, আপনি বিষয়টা বুঝতে পারতেছেন না, কেউ লাগবে না ভর্তি করা হোক, ভর্তি করা হোক। এই শব্দটা ব্যবহার করার শুধু কারণ এই, আর এই শব্দটা ব্যবহার না করলে তো আমিও ভর্তি করতে পারবো না। তিনি যা লিখবেন তাতে আমার ভর্তি না করার হাজারো হাজারো পয়েন্ট আছে। তো এখনও আমরা চাপের মধ্যে আছি, ফিরি না। তা আশা করি জীবনে বড় কিছু করতে না পারলেও, বড় বিরল সম্মান না পেলেও আল্লাহ পাকের রহমতে বিভিন্ন এনজিও থেকে, বিভিন্ন সাহিত্য সংস্কৃতি থেকে বেশ কয়েকটা অ্যাওয়ার্ড পেয়েছি। তা আল্লাহ পাকের রহমতে যেখানে চাকরি করেছি আমাকে শিরোমণি মনে না করলেও আমার বিরুদ্ধে কেউ স্লোগানও দেয় নাই, আমার নামে কোনো অপবাদও আসেনি, আমাকে কোনো কোথাও থেকে আমাকে শাস্তিমূলক বদলিও করা হয়নি। আসি এই মান সম্মানের সাথে। ঢাকা শহরে 10টা স্কুলের প্রধান শিক্ষকের পদ খালি, যোগাযোগ করেছি, দিবে না, তারা অপেক্ষায় আছে। ক্ষমতায় কারা যাবে তাদেরকে দেওয়া হবে। এবং আমাকে এমন কথাও বলছেন
যে এখন যদি আপনাকে দেই, পরবর্তীতে ২-১টা দলের নাম বলছে, এরা ক্ষমতায় গেলে আপনাকে তো অনেক দূরে সরিয়ে দিবে। তাহলে তাদের চিন্তাভাবনা না প্রশাসনের চিন্তাভাবনা এরকম। এখন যদি আমি ঢাকার ভালো একটা ধানমন্ডি ল্যাবরেটরিতে যাই, তাহলে পরবর্তীতে XYZ ক্ষমতায় আসলে আমাকে সরিয়ে বান্দরবন, খাগড়াছড়ি দিবে। এই চিন্তাভাবনা তারা করে। তো এটা ওদের ভুল চিন্তাভাবনা করছে তা না, এভাবে দেশের পরিস্থিতি চলছে। আমাদের যাদের পেশি শক্তি নেই, যাদের জ্যাক নেই, যাদের রাজনৈতিক পক্ষের লোক নেই, তারা আসলে রাস্তার অলিতে গলিতেই চাকরি করে শেষ করলাম। আল্লাহ হাফেজ সকলকে, সকলের প্রতি শুভকামনা রইল। আসসালামু